ভারতের সাথে অন্যান্য প্রতিবেশী দেশ সময়ের অর্থাৎ সার্ক দেশের 26 মেতে মোদী সাহেবের শপথ অনুষ্ঠানে যেটা রিপোর্ট স্থাপিত হয়েছে, কোনো কারণে বাংলাদেশে এটা হয়ে ওঠেনি ঘটনাচক্রে। ভারত মনে করেছে যে আমরা বাংলাদেশের সাথে যে গ্যাপটা হয়ে গেছে, এটা ফরেন মিনিস্টার আসলে সেটা হবে, এবং সেটা হয়েছে অনেকাংশে। এবং ভারত নতুন সরকার হয়তো মনে করেছে বাংলাদেশের সরকারের ভারতের এই সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন, তাদের চিন্তাধারা কেমন, ধ্যান ধারণা কীভাবে উৎসারিত হচ্ছে, এটা দেখাটা বাঞ্ছনীয়। একইভাবে তারা হয়তো মনে করেছে বাংলাদেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে যেমন সহযোগিতা রয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে স্পর্শকাতরতা রয়েছে, সংবেদনশীলতা রয়েছে, অনেকগুলি সমস্যার কারণে ডিসপিউট আছে, বাইলেটারাল ইরিটেন্টস যেটা আমরা বলি, সেগুলোর বিরাজমান অবস্থা কি সুষমা স্বরাজ দেখতে চেয়েছেন। একই সাথে আমার মনে হয় বাংলাদেশেও একটা রাজনৈতিক সমস্যা আছে, সেটা তো ভারত পাশের একটি দেশ হয়ে যে জানে না তা তো না। আগের সরকার এবং বর্তমান সরকার ভারতের, তারা কি একইভাবে এই সমস্যাটা দেখছে, না নতুন সরকারের কোনো আলাদা দৃষ্টিভঙ্গি আছে? এই জিনিসগুলি আমার মনে হয় আলাপ আলোচনা করার জন্যে, জানার জন্যে সুষমা স্বরাজ এখানে এসেছিলেন, এবং তার সদ্য সমাপ্ত যে সফর হয়ে গেল, এখান থেকে এটা শুভেচ্ছা, ইট ওয়াজ গুডউইল ইন নেচার। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট শামহ রেজাউল করিম। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস এ সুলতান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। দর্শক, আজ বিজয়ের মাসের প্রথম দিন, অর্থাৎ 1 ডিসেম্বর। আমি প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট শামহ রেজাউল করিমের কাছে যে 71 থেকে 2014 1 ডিসেম্বর কতটা বিজয় অর্জিত হলো বাংলাদেশের, এবং 71-এ যারা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কতটা পূরিত হলো বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বেই ছোট্ট করে একটু আমি গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদ আত্মদান করেছেন, যে লক্ষ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছেন, অসংখ্য মানুষ বিভিন্নভাবে পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, আর বিশেষ করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের নেতৃত্বের চূড়ান্ত পরিণতি হিসাবে আমরা মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, সেই বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলছি। প্রত্যাশা তো অনেক ছিল, সব প্রত্যাশা পূরণ হয়নি, এটি বাস্তবতা। তার ভিতরে যতটা পূর্ণ হয়েছে সেটা নিয়েই তৃপ্তির কথা বলতে হবে আজকের দিনে। এই কারণে যে আমরা একটা পরাধীনতার শৃঙ্খলে ছিলাম, সেই পরাধীনতার হাত থেকে তো জাতি মুক্তি পেয়েছে। বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ হিসেবে। এখানে মানুষের অনেক প্রত্যাশা ছিল বাঙালি জাতির, সেই প্রত্যাশাটা পূর্ণ চূড়ান্ত হয়নি। এই প্রত্যাশার অন্যতম একটা জায়গা ছিল শোষণ, বঞ্চনা, নিপীড়ন, নির্যাতন থাকবে না, ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না, সমাজ ব্যবস্থায় একটি সাম্যের জায়গা ফিরে আসবে। সেই আঙ্গিকে যদি চিন্তা করি তাহলে প্রত্যাশা, গণতন্ত্রের কথা বলবেন না? না, সেই গণতন্ত্রের এইগুলো কিন্তু গণতন্ত্রের ভিতর থেকে এগুলো বেরিয়ে আসে, সেই জায়গাটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে পাইনি। আপনি যেটা যথার্থই বলেছেন, প্রকৃত অর্থে গণতন্ত্র বলতে যা বোঝায়, সেই গণতন্ত্রের বিকাশ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেখতে আমাদের যে আগ্রহটা ছিল, সেই জায়গাটা কিন্তু হয়নি। এই জায়গাটা না হওয়ার অনেক কারণ থাকতে পারে, সেটা নিয়ে আলোচনার, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমরা রাজনীতিকে পরিশীলিত, পরিমার্জিত, সৃজনশীলতার যে জায়গায় দেখতে চেয়েছিলাম,
মুক্তিযুদ্ধের চেতনার যে মৌলিক কিছু বিষয় আছে সে জায়গাও কিন্তু আমরা পৌঁছাতে পারিনি, সেটা বারবার হোঁচট খেয়েছে। তার ভিতর থেকেও যা কিছু অর্জন আমার কাছে মনে হয় যে পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে এসে প্রত্যাশা পূরণ না হলে অনেক পেয়েছি। মিস্টার ইসা সুলতান। মুক্তিযুদ্ধের শেষ বিজয়, এই বিজয়ের প্রথম দিনে আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করতে চাচ্ছি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যেসব মা বোনেরা সম্ভ্রম যাদের নষ্ট হয়েছে, যাদের অনেক ত্যাগ তিতিক্ষার কারণে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক। এই প্রথম দিনে জিল্লুর চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমাকে ডেকেছেন, সেই জন্য আমি খুব গর্বিত বোধ করছি। তার সঙ্গে আপনাকেও চ্যানেল আইকে ধন্যবাদ। যে প্রশ্নটি আপনি করেছেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি কিনা, এটা তো অনেক বিতর্ক রয়েছে। প্রথম বিতর্কের দিকে যদি আমরা যাই তাহলে বলবো যে ৭১ সালে মুক্তিযুদ্ধে যে অর্জন সেটা কোনো দলীয় নয়, এটা বাংলাদেশের সকল জনগণের, সকলের সাধনার ফল, প্রচেষ্টার ফল। বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, এ কথাটি অসত্য নয়, অবশ্যই দিয়েছেন। তার মতো একজন দেশপ্রেমিক লোক এদেশে আবার কখন কিভাবে জন্মগ্রহণ করবে আমরা জানি না, অবশ্যই তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সাফল্যের লক্ষ্যে পৌঁছার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য যে কয়েকটি পূর্ব শর্তের প্রয়োজন ছিল সেটা কিন্তু আমরা পাইনি। আমি একদম স্পেসিফিক ভাবে বলতে চাই, 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরেছেন। ফেরার পরে তিনি যে কাজটি করা উচিত ছিল বলে আমরা যারা দেশকে নিয়ে চিন্তা করি, দেশপ্রেমিক, আমরা সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেটা কি? তিনি প্রথম কাজটি যদি করতেন, একটি সর্বদলীয় বা ঐক্যমতের সকলকে নিয়ে যদি একটি সরকার সৃষ্টি করতেন বা দেশকে বলতেন এটা কোনো দলের নয়, এটা এই দেশের সকল জনগণের, 7.5 কোটি মানুষের দেশ, তাদের সকলের সমন্বয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি, এই কথাটা দিয়ে যদি উনি শুরু করতেন তাহলে দেশের মঙ্গল অনেক বেশি হতো। পরে তিনি চেষ্টা করেছেন 75 সালে 25শে মার্চ একদলীয় শাসন ব্যবস্থা করে, 25শে জানুয়ারি একদলীয় শাসন ব্যবস্থা করে সকলকে একত্রিত করে দেশটাকে নতুন পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। কিন্তু সেই যে দর্শনটা ছিল, সেই দর্শনের সাথে একটি সংঘাত ছিল। সেই সংঘাতটা হলো তিনি কেন সারা জীবন গণতন্ত্রের জন্য এত জেল খেটেছেন, এত কষ্ট করেছেন, পরিবারকে নিজকে বঞ্চিত করেছেন অনেক কিছু থেকে। সেই লোকটি কি করে একদলীয় শাসনে তখন ফিরে গেলেন? কেন যাননি 10ই জানুয়ারি? 10 জানুয়ারি গেলে আজ পর্যন্ত কেউ প্রশ্ন করার সুযোগ হতো না কারো, কারণ তখন ছিল উনি তার এত উঁচু মাপের একজন নেতা, তার সঙ্গে পুরো দেশবাসী যা বলতেন তাই দেশবাসী শুনতেন। কিন্তু তখন সেটা আওয়ামী লীগ সরকার করে যেটা করেছেন, আমার মনে হয় এটা তার সিদ্ধান্তে কোথাও কোনো কারণ ছিল, কেন করেছেন জানি না। তার মধ্যে নেতা থেকে এটা আমরা আশা করিনি। এবং বঙ্গবন্ধুকে 75 সালে হত্যা করা হয়। এই যে হত্যা, এটা যেমনি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে 25শে জানুয়ারি, তেমনি করে তাকে হত্যা করা হয়। 25 জানুয়ারির পরে আমি বহু নেতার সাথে, যেহেতু আমি একসময় ছাত্র রাজনীতি করতাম, আমার বহু বন্ধু বান্ধব ছিল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি চাকরি থেকে তখন সবেমাত্র ছেড়েছি, আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে ঢাকা শহরের এনএসএফ বলতে যে দুর্ধর্ষ বাহিনী ছিল তাদের বিরুদ্ধে আমরা একটা গ্রুপ করেছিলাম যার নাম ছিল রুচিরা গ্রুপ। আমরা যদি হ্যাঁ ভিপি ছিলাম, এবং সেই সময়কে আমরা যেভাবে এনএসএফ কে প্রতিহত করেছি, তখন যদি আমরা তখন না করতাম তাহলে ঢাকা শহরে ছাত্রলীগ বলেন, ইভেন আওয়ামী লীগও অনেকটা এফেক্টেড থাকতেন। আমার সৌভাগ্য হচ্ছে আমি 62 সালের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, 64 আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলাম, কিন্তু আমার বুদ্ধি চেতনার ভিতরে যে কাজটি সবসময় কাজ করত সেটা ছিল আমি একটু খোলা মনের মানুষ ছিলাম,
66-এর ছাত্রলীগের কনফারেন্সে বঙ্গবন্ধু জেল থেকে নির্দেশ দিলেন যে তিনি রাজ্জাক ভাইকে প্রেসিডেন্ট চান। আমরা ঢাকা শহর ছাত্রলীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে বসলাম, বললাম যে না, একটু পরিবর্তন আসুক। ডক্টর ফেরদৌস আহমেদ কোরাইশিকে প্রেসিডেন্ট করা হলো। ওনার কথা ডিফাই করে আমি মনিবার শিষ্য ছিলাম। শেখ মুনি আমাকে রিক্সা করে নিয়ে গেল 32 নম্বরে। বেগম সাহেব আমাকে বললেন যে বাবা উনি নির্দেশ দিচ্ছে, মেনে যাও তোমরা। তখন ছাত্রলীগের কনফারেন্স স্ট্যাগনেন্ট হয়ে গেছে, আটকে রয়েছে 3 দিন যাবত। তাই বললাম যে আমাদের রাজনীতি, তখন কিন্তু আমরা অঙ্গ সংগঠন ছিলাম না, আমাদের নিজস্ব সংবিধান গঠনতন্ত্র নিজস্ব ছিল আমাদের। যাই হোক, আমি ভুল করেছি, মনে হলো আমার আমি ভুল করেছি, নেতার কথা অমান্য করেছি। এটা আমার নিজের বিবেকের কারণেই আমি বিমান বাহিতে চলে গেলাম। তখন সিরাজুল আলম খান সাহেব আমাকে বলেছিলেন, দাদা যে ভুল করলা, ওই পাকিস্তানিদের ওখানে এই চাকরি করে তুমি আনন্দ পাবা না, থাকো, ওয়ান ডে ইউল বি এ গুড লিডার। কিন্তু আমার সৌভাগ্য ছিল না, আমার ভাগ্যে ছিল না, আমি হয়নি। এবং বঙ্গবন্ধুর এই কথা অমান্য করাতে আমি গিল্টি কনসিয়াস থেকে দূরে সরে গেছি। পরবর্তীতে রাজনীতিতে এসেছি, এটা অনেক বড় ইতিহাস, সেদিকে আর যাব না। তবে যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন, এই বিজয়ের মাসে আমি কেন সমস্ত বাঙালি জাতি 1 থেকে 16 তারিখ পর্যন্ত এই বিজয়কে উল্লাস করতে চায়, আনন্দ করতে চায়। কিন্তু দুর্ভাগ্য হলো এটা সেরকম কোনো পরিকল্পিতভাবে এই বিজয়ের মাসকে উল্লাস বা আনন্দ বা পুরো জাতিকে একতায় আনা, যে আমরা একটি জাতি, বাঙালি জাতি। একটু উদাহরণ বলি ছোট। আমি যখন রাজনীতির সাথে সম্পৃক্ত হলাম, এটা বিএনপি রাজনীতি 2001 সালে, 1991 সালে। 92 সালে হঠাৎ করে আমার মাথায় আসলো, আমি আমার মুক্তিযোদ্ধা কমান্ডার এখনো বেঁচে আছেন ওয়াদুদ, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে চাঁদপুর কবে মুক্ত হয়েছিল। সে বলল যে আমি কিন্তু বিএনপি করি, 21 বছরে এটাকে কেউ স্মরণ করেনি। বলা যায় 8ই ডিসেম্বর। আল্লাহ, এসো আমরা একটা বিজয় মেলা করি, একটা আনন্দ করি, র্যালি করি, আমরা একটা সুন্দর আয়োজন করি যাতে করে আমাদের চাঁদপুরবাসী তাদের মুক্ত দিবসটাকে স্মরণ করতে পারে। আমি সৌভাগ্যবান, অদ্যাবধি সেটা রয়েছে। প্রতি বছরের ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধ মেলা হয় এবং সেখানে সমস্ত মুক্তিযোদ্ধারা এবং সর্বদলীয়ভাবে করা হয়। এটা কিন্তু কোনো দলের একক নয়। আওয়ামী লীগের যে পক্ষ থেকে সভাপতি করা হয়, বিএনপির পক্ষ থেকে কোঅর্ডিনেটর করা হয়, জাতীয় পার্টির অস্তিত্ব সেখানে খুব কম, সেখান থেকে কিছু করা হয়। শুধু জামাত ছাড়া সর্বদলীয়ভাবে আমরা এটা এই মাসটাকে পালন করি। এখন সুলতান ভাই একজন প্রবীণ মানুষ, সিনিয়র সিটিজেন অব দি কান্ট্রি, একসময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে চাকরি করেছেন, বিএনপির থেকে নমিনেশন নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ওনার অভিজ্ঞতার ভান্ডার অনেক সমৃদ্ধ, আমার সে তুলনায় খুব কম। কিন্তু আমার ক্ষুদ্র দৃষ্টিতে যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের জায়গায় আমার কাছে মনে হয়, আমি বিনয়ের সঙ্গে সুলতান ভাইকে বলছি যে মনে হয় যে আমাদের জাতি হিসাবে কৃতজ্ঞতার যে জায়গাটা বিজয়ের মাসে সেই জায়গাটাকে বেশি সোচ্চার করে তোলা দরকার। এই কারণে সুলতান ভাই বলছেন যে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বাংলাদেশের প্রত্যাবর্তন করার পরে যদি সর্বদলীয় বাকশালের মতো এরকম একটা করতেন, তখন তিনি হিমালয়ের মতো উঁচু ব্যক্তিত্ব ছিলেন, তখন কেউ প্রশ্ন তুলত না। উনি কেন পরবর্তীতে সে বাকশাল সিস্টেম করলেন, যেটি আবার গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ? জিলু ভাই, আপনার এখানে অনেকবার বলেছি যে বাকশাল সিস্টেমটা কিন্তু আলোর মুখ দেখার আগেই নিভে গেছে। কাজে বাকশালের ভালো মন্দ পৃথিবীতে এই জাতীয় দলীয় সরকার ব্যবস্থা যেখানে আছে সেসব দেশ কিন্তু মানুষের কল্যাণে কাজ করেছে, ডেভেলপ করেছে। আমি বাকশালের ভালো মন্দর আলোচনায় যাওয়া ঠিক হবে না এই কারণে যে অনেক বড় ক্যানভাস হয়ে যাবে। কিন্তু বাকশাল ও তো কিন্তু একটা সিস্টেম ছিল, সেখানে কিন্তু এখন যেমন আওয়ামী লীগের জোয়ার আসলে আওয়ামী লীগের চোর ডাকাত গুন্ডা বদমায়েশ যদি কেউ নমিনেশন নিতে পারে সে নির্বাচিত হয়। বিএনপির জোয়ার আসলে ওখান থেকে কোন রকম ধানের শেষ মার্কা পেলে হয়ে যায়। ভালো মানুষ নির্বাচনের সুযোগটা কিন্তু এখন কম হয় দলীয় ইমেজে। বাকশালের যে সিস্টেমটা ছিল সেখানে কিন্তু অনেককেই পার্টিসিপেট করার সুযোগ ছিল। 10 জন লোক পার্টিসিপেট করলে তার ভিতর থেকে কিন্তু বেস্ট ব্যক্তিকে মানুষ পছন্দ করে নেওয়ার মতো একটা সুযোগ ছিল। আজকে যে গণতন্ত্রের নামে যেটা বলগাহীন অবক্ষয়ের স্রোত আছে, সেই জাতীয় অবস্থা সেখানে নাও হতে পারত। আর সেই সিস্টেমটা ছিল একটা কারণে, যে অবস্থাটা আমাদের দেশে সৃষ্টি হয়েছিল স্বাধীনতা উত্তরকালে, বিপ্লব পরবর্তীতে একটি
বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে বড় বড় দেশগুলি আমাদের পছন্দ করছিল না। আরে কোন তো বঙ্গবন্ধুকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। সেই সকল দেশের সঙ্গে মোকাবেলা করে যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশকে পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু কিন্তু অনেকের সহায়তা নিয়েছিলেন। সেই সময় সক্রিয় রাজনীতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রফেসর মুজাফফর আহমেদ, কমরেড মনি সিং সহ যারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করতেন, তারা কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে পরামর্শ দিতেন। ন্যাপের সৈয়দ আলতাফ হোসেন কিন্তু ক্যাবিনেটের মেম্বার ছিলেন। এরকম অনেকেই কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় শুধু ক্যাবিনেটের নাম করা মন্ত্রী হওয়া ছাড়াও সরকারকে বিভিন্নভাবে তারা সহায়তা করেছেন। কিন্তু সেই সময় স্বাধীনতা বিরোধী যারা এবং একটি দলের উত্থান হয়ে গেল হঠাৎ করে, তারা সবচেয়ে অস্থিতিশীল করে তুলেছিল বাংলাদেশকে। সেই দলের আশ্রয় প্রশ্রয় যুক্ত, সেই দলের নাম আপনি নিচ্ছেন না কেন? আমি সেই দলের এখন একজন সম্মানিত ব্যক্তি, ক্যাবিনেটের মেম্বার আছে, আমি খুব খোলামেলাভাবে জাসদের যে উত্তাল অবস্থাটা ছিল। আর একটা গ্রুপ, জিল্লুর ভাই আপনি নিজে জানেন, সুলতান ভাই তো জানবেনই, এক শ্রেণী বলতো শ্রেণীর শত্রু খতম করো, তারা বলতো মাও সেতুং এর চিন্তাধারা সারা বিশ্বে দিচ্ছে না। শ্রেণী শত্রু খতমের নামে আওয়ামী লীগের কতজন এমপিকে খুন করে ফেলা হয়েছিল, রাস্তাঘাটে বাড়িতে নিরাপদ ছিল না নির্বাচিত সংসদ সদস্যরা পর্যন্ত। এই জাতীয় একটা অস্থিতিশীল অবস্থাকে কন্ট্রোল করার জন্য একটা জাতীয় ঐক্যমতের প্রয়োজনীয়তার থেকে কিন্তু বঙ্গবন্ধু বাকশাল কনসেপ্টে উপনীত হয়েছিলেন। লেখালেখির থেকে যেটা জানি, তার কাছ থেকে তো জানার সুযোগ আমাদের হয়নি যতটুকু বুঝেছি। কিন্তু সেই সময়ের যে উত্তরণটা, সেই উত্তরণে এ জাতীয় একটি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটাকে আমরা পজিটিভ অর্থে না দেখে সবসময় প্রসঙ্গ আসলে আমরা বাকশাল নিয়ে সমালোচনার জায়গাটা যাই। সমালোচনা হতে পারে, কিন্তু প্রেক্ষাপটটাকে বিবেচনা করা দরকার ছিল। আর একটা জিনিস হলো, বাকশাল কনসেপ্টকে ইন মাই ভিউজ, গণতন্ত্রের নানা রকম ধরন থাকে। আপনি যদি গণতন্ত্রের ধরন দেখেন, চীন, রাশিয়া, কিউবা, তারপর আলবেনিয়া থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে, সেখানেও কিন্তু তাদের লিডারশিপ নির্বাচনের একটা সিস্টেম আছে। আপনি মালয়েশিয়ার কথা দেখুন, সিঙ্গাপুরে দেখুন, সেখানেও কিন্তু তাদের লিডারশিপ নির্বাচনের একটা প্রক্রিয়া আছে। আমি বলছি, এক একটা দেশের প্রেক্ষাপটে এক একভাবে রাষ্ট্রীয় নির্বাচন ব্যবস্থা থাকে। শুধুমাত্র একটা দিনের গণতন্ত্রই মানুষের জন্য যথেষ্ট, নাকি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সহ তার মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করা প্রয়োজন? সেই বিষয়গুলো কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় চিন্তার ভিতর রাখে। পলিটিক্যাল সায়েন্স কিন্তু কোনো কনসাইজ সিল্ড একটা কোনো ব্যবস্থাকে করে দেয়নি। বলছে যে জনপ্রতিনিধি কিভাবে নির্বাচিত হবে তার একটি পদ্ধতি, নাম গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের দেশে যে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির ব্যবস্থা, সেখানে জনগণ ভোট দিয়ে তাদের এমপি নির্বাচন করবেন, এমপিরা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। আবার কোন কোন দেশে আছে জনগণ সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন করছেন, সেখানেও কিন্তু একটা ক্যাবিনেট থাকে, সেখানেও একটা পার্লামেন্ট থাকে। এক একটা সিস্টেম এক এক ভাবে আসছে। সব সিস্টেমই গণতান্ত্রিক হতে পারে যদি, আমি সেইটা বলছি যে সব সিস্টেমকেই যদি সকলের অংশগ্রহণের সুযোগ থাকে, শুধু খামখেয়ালিপনা করে যে কোনো মূল্যে আমার লোককে নির্বাচিত করতে হবে, এই আইডিওলজিটাকে যদি ইনফোর্স করা না হয়, তাহলে আমি মনে করি সেখানেও গণতান্ত্রিক রাজনীতি। বাংলাদেশে তো আসলে রাষ্ট্রপতি ধাঁচের সংসদীয় শাসন ব্যবস্থা। রিয়েলিটি হচ্ছে, বাংলাদেশে যত সংসদীয় সরকার ব্যবস্থার কথা বলি, সরকার প্রধান যিনি থাকেন অথবা দলীয় প্রধান যিনি থাকেন, তার ইচ্ছা অনিচ্ছার উপরে কিন্তু সবকিছু নির্বাহ করে। যেমন কনস্টিটিউশনে বলেছেন ক্যাবিনেট গঠিত হবে কতজন মেম্বার নিয়ে, সেটাও ডিসাইড করবেন প্রাইম মিনিস্টার। অর্থাৎ ওখানে কিন্তু রাষ্ট্রপতির মতোই একটি সাংবিধানিক ক্ষমতা প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। সেই জায়গার থেকে গণতান্ত্রিক ব্যবস্থার নানা রকম বিতর্ক আসতে পারে, কিন্তু আমি মনে করি যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ কিন্তু বাংলাদেশের এই যে আজকের বিজয়ের দিবস পর্যন্ত ওই রকম ভাবে আসে নাই। বঙ্গবন্ধু যদি 1975 সনের 15 আগস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হতেন, তাহলে আমার ব্যক্তিগত বিশ্বাস বাংলাদেশ অনেক এগিয়ে যেত। ধনী দরিদ্রের ব্যবধান থাকতো না, সাম্প্রদায়িকতা থাকতো না, বিশ্বের অনেক উন্নত দেশের মতো জায়গায় আমরা পৌঁছে যেতে পারতাম। তারপরে যে দুঃখজনক ঘটনাটি হয়েছিল, যে আইনের শাসন কিন্তু গণতন্ত্রের একটি প্রিকন্ডিশন, সেই আইনের শাসনটা ভুলুণ্ঠিত হয়েছিল। যে জাতির জনককে হত্যাকারীদের বিচার করা যাবে না, এটা আমাদের দেশে সর্বোচ্চ আইনের অংশে পরিণত করা হয়েছিল। তারপর দেখুন, জাতীয় 4 নেতাকে জেলখানার মতো নিরাপদ জায়গায় হত্যা করা হয়েছিল, সেটারও বিচার করা যাবে না এমন একটি সিস্টেম হয়েছিল। সেই ঘটনার এখনো কিন্তু জিল্লুর ভাই অনেকগুলো বিচার হয় নাই। শেখ ফজলুল হক মনি হত্যাকাণ্ডের বিচার হয়নি, আব্দুর রব সেরনিয়াবাদ হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখন হয়নি। এই কথাটা এই কারণে বললাম যে রুলস অফ ল যেটা,
কেউ আইনের ঊর্ধ্বে না, সেই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়েছিল। এবং আমি ধরিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে যদি রাষ্ট্র ব্যবস্থায় কাউকে আনার প্রয়োজন হতো, তাহলে ওই সরকারের যিনি সেকেন্ড ম্যান থাকতেন উপরাষ্ট্রপতি, তিনি আসতে পারেন, উপরাষ্ট্রপতি না থাকলে স্পিকার আসতে পারেন সিস্টেমটায়। হঠাৎ করে দেখা গেল যে সামরিক শাসন জারি হলো। একজনাকে এনে সামরিক শাসন জারি করে, সংবিধান রক্ষার দায়িত্ব ছিল যে একজন প্রধান বিচারপতি, তাকে দিয়ে সামরিক শাসন জারি করার পরে জিয়াউর রহমান সেনাবাহিনীর কর্মকর্তা সরাসরি রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, যেটা কোনো আইন তাকে পারমিট করে না। যেমন চাকরিজীবী, সুলতান ভাই আর্মিতে ছিলেন, উনি এয়ারফোর্সে ছিলেন, উনি জানেন চাকরিজীবী রাষ্ট্র ক্ষমতা দখল করবেন না, নট প্রভিশন অফ ল। তারপরেই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত পঞ্চম সংশোধনী মামলার জাজমেন্ট দিয়ে বললেন যে রাষ্ট্র ক্ষমতা এইভাবে যিনি দখল করেছেন তিনি দেশদ্রোহী, তিনি যে ঘটনা ঘটিয়েছেন সবকিছুকে বেআইনি ঘোষণা করা হলো। এখন যে ডেভেলপমেন্টের কথা আপনি বিগিনিং এ জানতে চেয়েছিলেন, এই জায়গা থেকে তো আমরা বেরিয়ে আসছি যে বিচার হচ্ছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, জাতীয় 4 নেতা হত্যাকাণ্ডের বিচার হয়েছে, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত যারা মন্ত্রী এমপি বর্তমান সরকারের সময় গত ক্যাবিনেটে ছিলেন অনেকে বিচারের মুখোমুখি হচ্ছেন। এই যে অনেকটা ডেভেলপমেন্টের সেই জায়গা থেকে আমার মনে হয় যে একটা আইনের শাসনের জায়গাও ডেভেলপ করছে, হয়তো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় নাই, কিন্তু অনেক ডেভেলপমেন্ট আছে, এটা বলতে পারি। মিস্টার সুলতান, প্রথমে ভাইয়ের একটি কথা যাই আমি, ভালো মানুষের রাজনীতি। একটি দেশ যখন সর্বদিক থেকে অবক্ষয়ের দিকে চলে যায় তখন ভালো মানুষ খোঁজা বড় কষ্ট। আপনার মনে থাকবে বা হয়তো শুনে থাকবেন যে একসময় রাজনীতি করত যারা একটু বিত্তশালী, যারা বেশ বিত্তশালী বলা চলে, অথবা সম্ভ্রান্ত ব্যক্তিরা, এবং আপনাদের মতো ব্যারিস্টার, লয়ার, তারাও তখনকার সময় যথেষ্ট সচ্ছল জীবন যাপন করত, বা তাদের আইডেন্টিটিটা থাকতো অতটুকুতে যে সে সচ্ছল মানুষ, সে কারো থেকে নিবে না, চাঁদাবাজি করবে না, নিজের অর্থের দ্বারা জনগণের সেবা করবে। আর এখন তার প্রেক্ষাপট আপনি দেখেন বিপরীত হয়ে গেছে অনেক ক্ষেত্রেই। বিপরীত শুধু নয়, আমার দৃষ্টিতে 90% উল্টো হয়ে গেছে। এখন আবার ব্যবসায়ীরাও ঢুকেছেন। এখন যে শুধু রাজনীতিজীবীরা ঢুকেননি, যাদের জীবিকা রাজনীতি তারা ঢুকেননি, ব্যবসায়ীদের জীবিকা রাজনীতি না, তারাও ঢুকেছেন ফর দেয়ার ওন বেনিফিট, ফর দেয়ার মানে তাদেরকে আরো দণ্ডাঢ্য হওয়ার, তাদের তো উচ্চাকাঙ্ক্ষার লিমিট নেই। এই কিছুক্ষণ আগেও আপনার সাথে আমার একটা বিষয় আলোচনা হচ্ছিল, এ ধরনের লোকদের উচ্চাকাঙ্ক্ষার লিমিট নেই, আকাশ ছোঁয়া উচ্চাকাঙ্ক্ষা। তো তারা রাজনীতি করেন কেন? নিজের প্রোটেকশনের জন্য। তারা একটা খবরের কাগজ বের করেন কেন? নিজের প্রোটেকশনের জন্য। তারা একটা টেলিভিশনে যান কেন, মালিকানা নেন কেন? নিজেদের প্রোটেকশনের জন্য। তো ভালো মানুষ সৃষ্টি করাটা যে কোনো সরকারের একটা নৈতিক দায়িত্ব। এবং এই ভালো মানুষ সৃষ্টি করতে আজকে আপনাকে ইনজেকশন দিয়ে রক্তটা বের করে দিলেই, আরেকটা রক্ত ঢুকিয়ে দিলে আমি কিন্তু ভালো মানুষ হলাম না। আমার ভালো মানুষের সৃষ্টি করতে হলে ওই শিশু কৈশোরদের কাছে, কিশোরদের কাছে যেতে হবে, যার বয়স 4, 6, 8। তাকে যদি নৈতিকতা শেখান, তাকে যদি দেশপ্রেম শেখান, তাকে যদি ভালো মানুষ হওয়ার পথটা বুঝিয়ে দেন, অবশ্যই অবশ্যই তাদের অধিকাংশই, যতক্ষণ না তার জেনেটিক চেঞ্জটা খুব বিশাল আকারের তার উপর প্রভাব না খাটাবে, সে কিন্তু ভালো মানুষ হবে। কিন্তু আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, প্রতিটি ক্ষেত্রে আমরা এত পিছিয়ে যাচ্ছি যে আমরা ভালো মানুষ সৃষ্টি করতে পারছি না। আর যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ আপনি সৃষ্টি করতে না পারবেন, সৎ দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে না পারবেন, তো রাজনীতি যার হাতেই যাক, ইটস ইন ডেঞ্জার। যার হাতেই যাক, এটাকে আপনি সহনশীলতার, আপনার যত আন্তরিকতা থাকুক, আজকে প্রাইম মিনিস্টারের যত আন্তরিকতা থাকুক, তিনি কিন্তু পারবেন না। বিগত প্রাইম মিনিস্টারের যত আন্তরিকতা, সে কিন্তু পারবেন না। তিনি কি পারছেন? বর্তমান প্রধানমন্ত্রী ছাত্রলীগের মতো, আমরা যখন ছাত্রলীগ করেছি আমাদের যে নৈতিকতা ছিল তার সাথে কি কোনো মিল আছে বর্তমান ছাত্রলীগের? কোনো নাই। বিএনপির আমলের ছাত্রদলের, হ্যাঁ আমি প্রেক্ষাপটে একটি সত্যি কথা বলবো, আপনি এগ্রি করতে পারেন, নাও করতে পারেন, ছাত্রলীগের তুলনায় ছাত্র দলের নেতৃত্বে কিছু প্রশ্নবিদ্ধ ছিল, প্রশ্নবিদ্ধ লোকেরা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে, কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত ছিল। আজ বলগাহীন, আজকে নিজেরে মারে, ছাত্রলীগকে মারে, খুন করে, প্ল্যান্ড ওয়েতে প্রফেসরদেরকে খুন করে, প্ল্যান্ড ওয়েতে। আর যাচ্ছি না পিছনে, অনেক খারাপ কথা। সেই আমি যদি এখন ওই কি বলে আমাদের সাভার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে যাই, তাহলে ইতিহাস এত কলঙ্কিত ছাত্রদের যারা আমাদের শুনতে, ছাত্রনেতা হিসাবে একসময় পরিচিত ছিলাম, সেটা বলতে লজ্জাবোধ করি। তো আমার কথা হলো, এই কোনো ছাত্রলীগ, যুবলীগ,
ছাত্রদল, যুবদল বা এই ধরনের অঙ্গ সংগঠনের দ্বারা যদি কোনো দল প্রভাবিত হয় বা তাদের হাত দিয়ে ভোট আনতে হয়, তাহলে মাসেলের দরকার হবে, তাহলে অর্থের প্রয়োজন হবে। আর অর্থ ইচ্ছা করলে দল দিতে পারে বা সে বানাতে হবে। এখন ছাত্রলীগের ছেলেরা চায় তার আজকে একটা প্রাসাদসম বাড়ি হোক, ছাত্রদলের ছেলেরাও তা হয়তো অনেকে চেয়েছিল। ছাত্র যুবদল, যুবলীগ সবাই একটাই টার্গেট, টু মেক মানি, অ্যান্ড মানি হলে হি ক্যান কন্ট্রোল এভরিথিং। এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এটা শুধুমাত্র নেতৃত্ব এক নম্বর যিনি প্রথম আছেন, এটার উপর আমারটা লেখাও আছে যে নেতৃত্ব উপর থেকে শুরু করতে হবে, নিচের থেকে শুরু করে ওটার এফেক্ট উপর পর্যন্ত পৌঁছবে না। উপর থেকে সুরে গুড়িয়ে গুড়িয়ে নিচে পর্যন্ত নিয়ে গিয়ে তারপরে নতুনভাবে সৃষ্টি করতে হবে, ধ্বংস করে সৃষ্টি করতে হবে। এরশাদ সাহেব তার জীবনে অনেক অপকর্মের ভিতরে একটি সুকর্ম করে গেছেন, ছাত্রদেরকে রাজনীতির ভিতরে সম্পৃক্ত সহজে করতে চান নাই। যখন শেষ পর্যায়ে গেছে যে ছাত্রদের আন্দোলনের মুখে আর পারছে না, তখন তাকেও সারেন্ডার করতে হয়েছে, এখন আবার বন্ধও করে দিয়েছে। বন্ধ। যাই হোক, তিনি একটি কাজই ভালো করেছেন অনেক অপকর্মের ভিতরে। জিয়াউর রহমান সাহেব প্রথম যখন আসছেন, আমাদের জানা মতে তিনি কোনো ছাত্রদের নিয়ে দল করবেন না বা ছাত্রদেরকে প্রাধান্য দিবেন না, কারণ ছাত্ররা পড়ালেখা করবে। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। স্টুডেন্টস শুড বি জাস্ট টু ডু দেয়ার ওন স্টাডিজ। তারা ব্যবসায়ী না, তারা মুসলমান না, তারা পড়ালেখা শিখবে। এই যে চিন্তাধারা, এই চেতনাকে যদি আপনার ছাত্রদের ভিতর না ঢুকাতে পারেন, তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক অন্ধকার। আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনি বর্তমান একজন যেই দলে সরকারে আছে তাদের কাছাকাছি যেতে পারেন। তাদের যারা বুদ্ধিজীবীরাও আছেন, অনেকেই আছেন, যেরকম মনে করেন আমার খুব প্রিয় এক ব্যক্তিত্ব আছে, আজকে গতকাল খবরে পড়ে খুব ভালো লাগলো, ইকবাল সোবহান চৌধুরী, আপনাদের যে নির্বাচনিক উপদেষ্টা, মানে বেতন ছাড়াই উপদেষ্টার কাজ করছেন। বেতন ছাড়া হচ্ছে সজীব ওয়াজেদ জয়, তাই তো? না, ওই দুজনের বেতন নাই, কিছু কিছু স্ট্যাটাস পাবেন, মন্ত্রীদের রোতে বসতে পারবেন, বেতন সুযোগ সুবিধা পাবেন। যাই হোক, উনি আমার খুব প্রিয় ব্যক্তিত্বদের কথাটা আসলো, যেমন ভাল লেগেছে। তো সবার ভিতরে এই চেতনাটা ফিরিয়ে আনতে হবে। এখন আরেকটু কথাই আপনাকে একটু বলতে চাই, যেটা সব দলই ছিল বা আছে এখনো। যারা সরকারি চাকরি করেন তারা সরকারের মার প্যাচ সবটুকু বুঝেন, পক্ষেও বুঝেন, বিপক্ষেও বুঝেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সবাই বিপক্ষে ব্যবহার করে সেলফ বেনিফিটের জন্য করে। তারা সরকারের সমস্ত কলকাঠি নাড়তে পারে। তাদের ভিতরে যদি আপনি নৈতিকতা আনতে না পারেন, যদি প্রধানমন্ত্রীকে, যিনি দেশ পরিচালনা করছেন, তারা যদি অতটুকু ভয় পেয়ে চলে যে আজ আমি কাজ করলে আমার এই ক্ষতি হবে, তার জন্য এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে সকলের কাছে। আমি একসময় বলেছিলাম যে আপনি প্রশাসনিক কর্মকর্তা বেশি না 10 জন, পুলিশ কর্মকর্তা 10 জন, সামরিক বাহিনীতে অতটা ছিল না, এখন মধ্যখানে 2007-8 কিছুটা হয়েছে, তার আগে অতটা ছিল না, সেখানেও 2-4 জন প্রশ্নবিদ্ধ লোক থাকতে পারে। যারাই হোক, আইনের আওতায় আনেন, পানিশমেন্ট শুড বি হ্যাংড। তার জন্য আইন প্রণয়ন করতে হলে আপনি অ্যাবসলিউট মেজরিটি আছে, কালকে করেন, পরশুদিন তারা বুঝবে যে কাল থেকে আমার পদক্ষেপটা কি কি হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদেরকে ডেকে বলে দেন যে এই দেশ পরিচালনার জন্য আমি এই দায়িত্ব নিচ্ছি, দিস ইজ মাই কমিটমেন্ট টু দিস কান্ট্রি, দিস ইজ আ কমিটমেন্ট অফ মাই ফাদার, আমি এই কাজগুলো করতে চাই, আপনারা আমাকে সাহায্য করেন। আর যদি না করেন, দিস ইজ ইউর আলটিমেট। সে এই আলটিমেটকে যখন তারা উপলব্ধি করবে, তারা সবাই সচেতন হবে। আমাদের প্রতিটি ব্যুরোক্রেসিতে, প্রতিটি জায়গায় এটার অনেক অভাব, বিশেষ করে পুলিশের যে দৌরাত্ম্য এবং পুলিশ সরকারকে খুশি করার জন্য, যে কোনো সরকার আসুক, যে কাজগুলি করে থাকেন, এটা থেকে পুলিশকে মুক্ত করতে হবে। পুলিশকে আপনার এর ঊর্ধ্বে আনতে হবে। ঔপনিবেশিক আমলের, ব্রিটিশ আমলের পুলিশ আর আজকের পুলিশ এক নয়। এটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের একটি পুলিশ, তারা জনকল্যাণে, জনগণের প্রয়োজনে কাজ করবে, পৃথিবীর সব জায়গায় করে থাকে। আর আমরা পুলিশকে দেখি তারা মোরলেস ব্যক্তি কাজে ব্যস্ত থাকে বেশি, তারপর বাকিটুকু যেটি করে যিনি সরকার পরিচালনা করছেন তার পক্ষে কাজ করেন। এর থেকে এ দেশকে মুক্ত করতে হবে। প্রশাসনিক বলেন, পুলিশ প্রশাসন বলেন, ইভেন মিলিটারি ব্যুরোক্রেসিতেও যদি সেরকম কিছু থাকে, সেটা থেকেও মুক্ত করতে হবে।
অ্যাডভোকেট সমর চাউল করিম, আমরা ৪৪তম বিজয় দিবস উদযাপন করবো ১৬ই ডিসেম্বর, বাংলাদেশ করবে, এবং এই মাসটা পেরিয়ে যাওয়ার পরেই সরকার তার প্রথম বর্ষপূর্তি উদযাপন করবে, বর্তমান সরকার। তো এক বছর কেমন গেল মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দেখুন, এক বছর এর প্রাপ্তি, প্রত্যাশা, কিছু ফেইলিওর অবশ্যই আছে। আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, একটা প্রচন্ড অস্থিতিশীলতার ভিতর থেকে গোটা দেশ এগোচ্ছিল। সে অস্থিতিশীলতা এমন জায়গায় পৌঁছেছিল জিলুর ভাই, যে রাস্তায় আপনি, আমি, সুলতান ভাই, আমরাও বের হতে নিরাপত্তাহীনতা বোধ করতাম, যে কখনো একটা পেট্রোল বোম আমার গায়ে পড়বে কিনা, কখনো হঠাৎ করে হরতাল ডাকার কারণে আমার বাচ্চারা স্কুলের পরীক্ষায় যেতে পারবে কিনা, কখনো যানবাহনের ভিতরে আগুন লেগে আমার স্বজনরা পুড়ে দগ্ধ হয়ে যাবে কিনা, কখনো বিদেশি ইনভেস্টররা বলবে যে আর এ দেশে থাকছি না, আমরা এখন শ্রীলঙ্কা, ইন্ডিয়া সহ অন্যান্য দেশে চলে যাব। এই যে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল, যে রাজনীতির নামে, আমি কিন্তু রেসপেক্ট অফ পার্টি পলিটিক্স পড়ছি, রাজনীতির নামে কখনো দমন নিপীড়ন, কখনো উৎখাতের জন্য চেষ্টা, সবকিছু মিলে যে একটা ভয়াবহ অস্থিতিশীলতা ছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা স্থিতিশীল জায়গায় আমরা পৌঁছেছি। এই জায়গায় কিছু কিছু দৃশ্য, আপনি দীর্ঘদিন সাংবাদিকতায়, প্রিন্টিং মিডিয়ায় ছিলেন, আর এই টকশো জগতের তো পাইওনিয়ারে আপনি, এমন প্রোগ্রাম করায় আপনার নিশ্চয়ই মনে আছে যে কি বিভৎস অবস্থাগুলো বিভিন্ন সময় আমরা যা দেখিনি ৪৩ বছরে বাংলাদেশে, যেটা এই গত ১-১.৫ বছর আগে আমরা দেখেছিলাম। সেখানে অবস্থাটা কেমন ছিল, যে অনেক দৃশ্য টেলিভিশনের স্ক্রিনে দেখানো যেত না, ফুটেজগুলো ঢেকে ঢেকে দেওয়া হতো। এই যে বিভৎস অবস্থাটাকে, এটার নাম কি রাজনীতি ছিল। এবং এখানে উৎসাহিত হতো বিরোধী দলের কর্মী যারা, তারা রাস্তাঘাট কেটে দিতে হবে, গাছ কেটে দিতে হবে, আবার সরকারের পুলিশের যারা আছে তারা তাদের উপর অ্যাকশনে যেতে হবে, আবার ওরা পুলিশকে শত্রু মনে করে পুলিশকে পিটিয়ে পিটিয়ে খুন করার যে দৃশ্যগুলো। আবার রাজনীতির নেতারা কখনো বলতেন যে ফটিকছড়ি স্টাইলে আন্দোলন করতে হবে। ফটিকছড়ি কি ছিল, যে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে একজন মানুষকে মারার দৃশ্য, ওই স্টাইলে আন্দোলন করতে হবে। আবার একজন মন্ত্রী ছিলেন ক্যাবিনেটে, এখন ক্যাবিনেটে নাই, উনি বললেন যে হরতাল যারা করবে তাদের বাড়ি গিয়ে খুঁজে খুঁজে তাদেরকে খুন করতে হবে, লতিফ সিদ্দিকী। এইরকম যে ভয়াবহ অবস্থাটা, এইদিকে বলতেন সাদেক হোসেন খোকা, তার এক স্টাইলের বক্তৃতা, ওদিকে ওনার বক্তব্য, সবকিছু মিলে জিলুর ভাই যে একটা বাজে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে একটা উত্তরণ হয়েছে। শিক্ষার্থীরা এখন আতঙ্কে থাকে না, মানুষ রাস্তায় স্বাচ্ছন্দ্যে চলতে পারে। আরেকটা জায়গায় আমার খুব স্বাচ্ছন্দ্যের কথা আমার কাছে মনে হয়, বিজয় দিবসের প্রথম দিনে কথা বলছি এই জন্য, যে মহান মুক্তিযুদ্ধে, যে মুক্তিযুদ্ধের গৌরব গাথার কথা সুলতান ভাই বিগিনিং এ বললেন, সেই সময় মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল, তারা স্বাধীন বাংলাদেশে দাপিয়ে বেড়াতো দাম্ভিকতার সঙ্গে, যে আমরা এই বাংলাদেশের মন্ত্রী হয়েছে, আমাদের গাড়িতে ফ্ল্যাগ উঠেছে। সেই অপরাধীদের যে বিচার করাটা অনেকে কল্পনার বাইরে ছিল, সেই বিচার প্রক্রিয়ার একটা বড় পার্ট কিন্তু গত ১ বছরে সম্পন্ন হয়েছে। একজনের ডেথ সেন্টেন্স এক্সিকিউট হয়েছে, অন্যদের কারু কারু অ্যাপিলের ডিভিশন থেকে জাজমেন্ট চূড়ান্ত হয়েছে। ওই জায়গার থেকে আমার মনে হয় যে ১ বছরের বাংলাদেশে আমরা একটা স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা পেয়েছি, একটা স্বস্তির জায়গা পেয়েছি, এবং অপরাধীদের কেউ যে দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না যে আমি আইনের ঊর্ধ্বে, সেই জায়গার যে উত্তরণটা, এটাও হয়েছে। তবে একটা জিনিস যেটা সুলতান ভাই বলছে, তার সঙ্গে আমি একমত, যে রাজনীতিতে পরিশীলিত, পরিমার্জিত, সৃজনশীল রাজনীতির যে জায়গাটা আমরা প্রত্যাশা করি, সেটা ডেভেলপ করেনি। দেখুন, ছাত্র রাজনীতিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা সিলেটে দেখলাম, ছাত্রলীগ তারা কিভাবে কোপাকুপি করতেছে, এবং যে ছবি পত্রিকা আসছে, সেই ছবি আসার পরে আর কোনো আলোচনা, কোনো ডিফেন্ডের জায়গা থাকে না। এই জায়গায় তো আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতির যা কিছু অর্জন, সব বড় বড় অর্জনের নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগ। যে ছাত্রলীগের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন আমার ভাই সুলতান, সেই ছাত্রলীগের কর্মীদের কাছ থেকে এটা আশা করি না। আমি জিলুর ভাই একটা কলেজে নির্বাচিত জিএস ছিলাম, আর একটা কলেজে নির্বাচিত ভিপি ছিলাম। আমরা রাতে চিকা লাগাতাম নিজের হাতে, অর্থাৎ দেওয়াল লেখনী নিজের হাতে করতাম। আর এখন আমার ভিপি লেভেল হওয়ার দরকার নাই, কর্মী, পাতি নেতা, উপনেতা হলে তার গাড়ি থাকে, তার ঠিকাদারি লাইসেন্স থাকে, বন্দুক, রিভলভার সহ তার লোক থাকবে। এই জায়গাটার যে শুধু তাই না, ব্যানারে পোস্টারে তাদের ছবি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে বড় হয়ে যায়। একজন ঢাকার একজন এমপি আমার সঙ্গে একদিন চলতেছিলেন, আমি একটু ফান করে বলছি যে এমপি কে জিজ্ঞেস করলাম যে এমপি একটু জুনিয়র, বললাম যে তোমার ছবিটা তো খুব ছোট দেখা যায়। সে বলে, আঙ্কেল, ওনার নিজের টাকা দিয়ে ছবি করছে, তো এই জন্য এমপি হিসাবে আমার ছবিটা রাখা লাগে, ওনারটা কি বড় করে দিচ্ছে। বঙ্গবন্ধুকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাতে গিয়ে বঙ্গবন্ধুকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে এটি বন্ধ করা হয় না কেন? এইটা জানেন কি না? যিনি জাতির এই পিতা, বিলবোর্ডের উপরে কিন্তু সাংবিধানিকভাবে যাকে জাতির পিতা বলা হচ্ছে, তার ছবি কেন কোনো একটি বিশেষ ছাত্র সংগঠন বা কেউ বিশেষ ব্যবহার করবে এবং এইভাবে? দেখুন, এই জায়গায় আমি বলি, এই জায়গায় কিন্তু আইনও আছে। বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করতে গেলে আগে কিন্তু পারমিশন নিতে হবে। বঙ্গবন্ধু মিউজিয়াম ট্রাস্ট আছে, অন্য জায়গায় আইনও আছে। এই বিলবোর্ড ইচ্ছামতো লাগানো যাবে না। কিন্তু কে শোনে কার কথা? ওই জন্য একটু আগে বললেন না, ভূতের ভিতরে সরিষা দিয়ে ভূত তাড়াবেন। এখন সরিষার ভিতরে যদি ভূত ভর করে, এই জাতীয় দুর্ভাগ্যজনক অবস্থা তো আছে। আমরা কি কোনো ইনস্টিটিউশনকে, ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনে সত্যি সত্যি বিকশিত হতে দিয়েছি? আমাদের ব্যুরোক্রেসি একটা দেশের জন্য অন্যতম বড় একটি ফ্যাক্টর। সেই ব্যুরোক্রেসিকে আমরা পলিটিসাইজ করে ফেলছি। একটা সময় আসলো যে তোফায়েল সাহেবের হাতে রিক্রুট ছিল 73, একসঙ্গে সবাইকে কম্পালসারি রিটায়ারমেন্ট দিয়ে দাও। যাদেরকে রিটায়ারমেন্ট দেওয়া হলো, তারপরে আসলেন বাচ্চা বাচ্চা ছেলেরা, হঠাৎ করে চলতি দায়িত্বের সেক্রেটারি হয়ে গেলেন। আবার ওই ভদ্রলোকরা সুপ্রিম কোর্টে মামলা করে যখন রায় পেলেন, তখন ওনাদের মেয়াদ শেষ হয়ে গেছে। আর এই জাতীয় অবস্থায় কিন্তু অনেক মেধাবী ব্যুরোক্র্যাটরা কিন্তু আজকে ভালো একটা পোস্টিংও পায় না। আমার পরিচিত একজন ফ্রেন্ড আছে, উনি ছাত্রলীগের রাজনীতি করতেন, কিন্তু আউট অ্যান্ড আউট অনেস্ট। উনি 4 বছর ওএসডি হয়ে আছেন। আর এই আওয়ামী লীগ আমলে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের প্রেসিডেন্ট ছিলেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একজন পদস্থ কর্মকর্তা হিসেবে আছেন। অর্থাৎ উনি এখন ওই ক্যাথলিক মোর দ্যান পোপ বলে না, ওই রকম আওয়ামী লীগার হয়ে গেছেন। এই জায়গাটা কিন্তু সর্বত্র ঢুকছে। পুলিশ প্রশাসন বলুন, আমাদের সিভিল ব্যুরোক্রেসিতে বলুন, এই জায়গাগুলোকে ভালোভাবে আমরা বিকশিত হতে দিই নেই। কেননা দেই নেই যে সবখানে আমার লোককে এইটা খুঁজেছি, মেধাবী লোককে সেইটা না। আমার লোক যদি ডাফার হয়, তাকে প্রতিষ্ঠার চেষ্টাটা করেছি। এই জায়গার উত্তরণের ক্ষেত্রে একটা প্রয়াস দরকার। ছাত্র রাজনীতিতে দেখুন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে হিজবুল বাহারে নৌবিহারে নিয়ে গেলেন যাদেরকে, তারা পরবর্তীতে তাদের অনেকের নাম বললে খারাপ শোনাবে, তারা কি জাতীয় রুদ্র মূর্তি ধারণ করেছিল, অনেকেই তাদের সম্পর্কে শুনলে এখন আটকে ওঠেন। ছাত্রলীগের মতো বর্ণাঢ্য গৌরবময় কয়জন সেরকম? না, বলছি যে ছাত্রলীগের বর্ণাঢ্য গৌরবময় রাজনীতি ঐতিহ্য ধারণ করা সংগঠনে আমরা কিভাবে কল্পনা করব যে তারা নিজেরা নিজেদেরকে খুনাখুনি করবে? এখন এই জায়গায় সান্ত্বনা খুঁজি কোথায়? যে সারা বাংলাদেশের কতটি শিক্ষা প্রতিষ্ঠান, কতটি ইউনিভার্সিটি, কতটি ইউনিট, এর ভিতরে এই জাতীয় ঘটনা কতটা জায়গায় ঘটছে। যদিও এটা ছোট্ট, কিন্তু আমি ডিফেন্ড করে বলছি না, আমি বলি অ্যাজ এ হোল সবকিছু কিন্তু আমরা পরিশীলিত জায়গায় আনতে পারিনি। কিন্তু দরকার এটা। এই উদাহরণ, বিশ্বজিৎকে হত্যা করার পরে যে ছাত্রলীগরা অনেকটা আস্ফলন দেখিয়েছিল, তারা কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার মতো সাজাপ্রাপ্ত হয়েছে। আমি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে আহ্বান জানাবো, ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা অপরাধ করবে তাদের ন্যূনতম ছাড় দেওয়া হবে না। যদিও প্রধানমন্ত্রী একবার বলছিলেন যে আমি অস্ত্র তুলে দেই না, আমি ছাত্রলীগের হাতে কলম তুলে দিই। সেই কলম তোলার যে স্পিরিটটা, সেই স্পিরিট যে রক্ষা করতে পারবে না, সে ছাত্রলীগ করার কোনো যোগ্যতা রাখে না। ছাত্রলীগের ঐতিহ্যকে যে ধ্বংস করবে, তাকে ডিফেন্ড করে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটি কোনো প্রেস ব্রিফিং করবে, আমি এটা কল্পনাও করতে পারি না। এই জায়গার থেকে আমার মনে হয় যে ছাত্রদেরকে যদি আদর্শ মানুষ করতে না পারি, নৈতিকতার মানদণ্ডে যদি তাকে তৈরি করতে না পারি, তাহলে তো ওই অবস্থা হবে। আমরা আন্দোলনে ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলনে। হঠাৎ করে আমাদের নেতা একজন হারিয়ে গেলেন, পরে শুনলাম তিনি এরশাদের উপদেষ্টা হয়ে গেছেন, জিয়াউদ্দিন বাবলু। আবার দেখুন, ছাত্র থাকা অবস্থায় আমানুল্লাহ আমান মন্ত্রী হয়ে গেলেন, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের তাকে স্যার বলতে হবে। কিছুদিন আগে দেখলাম ছাত্র দলের কমিটি গঠন করা হয়েছে, সেখানে আমাদের বুয়েটের একজন মেধাবী ছাত্রীকে হত্যাকাণ্ডের আসামি যে শতাব্দী ভাইস প্রেসিডেন্ট হয়েছে সনি হত্যাকাণ্ডের। আবার এই কমিটিকে যারা গ্রহণ করতে পারেনি, তারা সুলতান সালাউদ্দিন টুকু, শহীদুদ্দিন চৌধুরী এনি, আমানুল্লাহ আমান, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করে বসলেন। এই যে ধারাগুলো সূচিত হয়েছে, এটা তো কল্যাণকর না। আমি জিল্লুর ভাই বুঝি যে ছাত্র রাজনীতি হতে পারে না, ছাত্ররা রাজনীতি শিখতে পারে, কিন্তু এখন ছাত্ররা যখন রাজনীতি চর্চা করে, হঠাৎ করে তাদের ভিতর থেকে নিয়ে এসে যখন বড় বড় পদ পদবিতে দেওয়া হয়, চর্চা করছেন না তারা, চর্চা করছে চাঁদাবাজি সন্ত্রাস, এগুলো চর্চা করছে। চাঁদাবাজি সন্ত্রাস করে তারা গোটা জাতিকে বিপন্ন করছেন। আগে ছাত্রনেতা দেখলে মানুষ সালাম দিত, গাছের ডাব পেড়ে খাওয়াতো, বড় একটা ফল হলে তাদেরকে দিত। আর এখন ছাত্রনেতা শুনলে কিন্তু মোটামুটি একটা আতঙ্কে থাকে যে উনি কোন উদ্দেশ্যে নিয়ে আসছেন। একটি প্রশ্নের উত্তর আপনি আমাকে দিবেন কিনা মিস্টার সুলতানের কাছে আমার এই প্রশ্নটা থাকবে যে রাজনীতিটা, এই ছাত্র রাজনীতিটা কিছুটা হলেও শুদ্ধ হতো যদি ছাত্র সংসদগুলো নির্বাচন হতো। কিন্তু কোনো ছাত্র সংসদের, সেই ডাকসু থেকে শুরু করে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ ছাত্র সংসদের নির্বাচন এখন আর হয় না। এবং এগুলো হতো সবসময় যাদেরকে আমরা স্বৈরাচার বলেছি বা স্বৈরাচার এখনো বলি,
বা সামরিক শাসকগুলি, তাদের আমলেই কিন্তু ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে। বেগম জিয়া কিংবা শেখ হাসিনার আমলে কিন্তু ছাত্র সংসদগুলো নির্বাচন হয় না। কেন হয় না? দেখুন, আমার কাছে খুব পরিষ্কার কথা, সরাসরি উত্তর দিতে হবে, খুবই পরিষ্কার কথা। আমি ছাত্র নেতা বলতে তাকে বুঝতে চাই ছাত্রদের দ্বারা নির্বাচিত হয়ে যিনি আসবেন তিনি ছাত্র নেতা। আর যদি এই প্রশ্নটাই আপনাকে করলাম, এই নির্বাচনগুলো আমি সেই জায়গায় আসছি। এখন যদি ছাত্রলীগের কেউ ছাত্র নেতা দাবি করেন বা ছাত্র দলের কেউ ছাত্র নেতা দাবি করেন, সেই জায়গায় আমার কিছু কিছু রিজার্ভেশন থাকে। আমি মনে করি নেতৃত্বের মধ্য থেকে উত্তম ছেলেটি নির্বাচিত হয়ে আসলে তাকে নেতা হিসেবে গ্রহণ করলে সে বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ঝঞ্ঝানানি ছাত্র সংগঠনগুলোর নেতা নির্বাচন। আমি বলছি যে কলেজগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ছাত্র সংসদ আছে। আমি তো আপনাকে পরিষ্কার আমি বললাম যে ছাত্র নেতা নির্বাচন হওয়ার যদি প্রক্রিয়াটা থাকতো আমরা অনেক জাতীয় নেতা পেতাম। এইটা না হওয়ার দুঃখজনক দুর্ভাগ্যজনক অবস্থার ব্যর্থতার দায় দায়িত্ব রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে। ধন্যবাদ। আপনার সঙ্গে আপনার মতো একজন মুক্ত মনের মানুষের সাথে এই বিজয়ের এই প্রথম দিনে, বিজয় মাসের প্রথম দিনে আপনার মুক্ত মনের কথা আমি সত্যি সত্যি নিজকে গর্বিত মনে করছি, খুব ভালো লাগতেছে। আপনি যে প্রসঙ্গগুলো বলছেন আমি একটু একটু করে আপনার সাথে একমত বা দ্বিমত করতে চাই। প্রথম কথা হলো হরতাল নিষিদ্ধকরণ বহু আগে হওয়া উচিত ছিল এই দেশে। যখন বোঝা গেল যে হরতাল করে এটা একটা আপনার সিঁড়ি পাওয়ারে যাওয়ার জন্য, এটা আমরা প্রথম টের পেলাম 1991 সালে, যখন বিএনপি কখনো আশা করেনি পাওয়ারে আসবে, পাওয়ারে এসেছিল। 187 দিন হরতাল দেওয়া হয়েছিল 5 বছরের মধ্যে, যেটা অনেক বড়। এবং প্রতিদিন তখন 500 থেকে 1000 কোটি টাকা নষ্ট হতো। হরতালের রাজনীতিতে বা আন্দোলনের রাজনীতিতে বিএনপি এখনো পক্ষ না, তখনও ছিল না। তারা কখনো ভাবেও নেই যে তাদের থেকে পাওয়ার চলে গেলে তখন কি হবে, তাদের কিভাবে সিঁড়ি বাইতে হবে পাওয়ারের জন্য। এ বিষয়ে আমি একটি উদাহরণ বলি আপনাকে। 2001 সালে আমি যখন এমপি হই, আমি কিন্তু সবসময় হরতাল বিরোধী। 96 সালে যখন আমরা বিরোধী দলে যাই, আমি প্রথম মেসেজটা যেটা আমার নেত্রীকে দিয়েছিলাম সেটা ছিল যে আমরা প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদের ভাষাটা পরিমার্জিত হতে হবে, প্রতিবাদের ভাষাটা পরিবর্তন করতে হবে। হরতাল শুধু একটি মাত্র প্রতিবাদের ভাষা নয়। সেই বিএনপিও হরতাল করেছে, কিন্তু প্রথমে শুরু করেছিল, আপনার মনে আছে কিনা জানি না, অনশন দিয়ে। তারপরে শুরু করেছিল রোড মার্চ দিয়ে। তারপরে বাধাগ্রস্ত হয়ে কারো পরামর্শে বা বুদ্ধিতে যারা ধ্বংস চায়, যারা ধ্বংসের রাজনীতি করে, তাদের মাধ্যমে। তো 2001 সালে আমি পাওয়ারে গিয়ে প্রথমেই আমি আমাদের আইনমন্ত্রী সাহেব, স্বনামধন্য আমাদের ব্যারিস্টার সাহেব মধুর সাহেবের কাছে আমি গিয়েছিলাম। আমি বললাম যে স্যার, হরতালটাকে নিষিদ্ধ করে ফেলেন, আমরা অ্যাবসলিউট মেজরিটি আছি, এটা আমরা করতে পারি। এবং এটার একটা রেফারেন্সও আপনি বোধহয় জানেন, যেহেতু আপনি আইনজ্ঞ মানুষ, কলকাতা হাইকোর্টেরও একটা রেফারেন্স আছে। ওই যে বন্ধ, বাংলা বন্টন যেভাবে হতো সেটা একটা পরিবর্তন আসেন আমরা একটা পরিবর্তন করি, এটা আমাদের জন্য মঙ্গল হবে, দেশের জন্য মঙ্গল হবে। তিনি আমাকে উদাহরণ দিলেন, এটা মানবে না কেউ, আমাকে আপনার জানালেন, সত্যি কথাটা বলেন, ওয়াই ইউ আর নট এগ্রিং উইথ মি, যেটা দেশদ্রোহিতার সামিল, এটা দেশের জন্য ক্ষতিকর। কোন দেশের, একটা স্বাধীন দেশে হরতাল করে জনগণকে জিম্মি করবে, হত্যা করবে, মানুষকে নিপীড়ন করবে, অত্যাচার করবে, রেল লাইন উপড়িয়ে দিবে, বাস পুড়িয়ে দিবে, এই ঘটনা হতে পারে না। তিনি অনেকক্ষণ চুপ করে একটি উত্তর দিলেন। আপনি উত্তরটা জানবেন বা বুঝেন, যেহেতু আপনি একটা দলের সাথে সম্পৃক্ত। এই উত্তরটা আমি সমস্ত বাংলাদেশের মানুষের কাছে ওনার সম্বন্ধে বলতে চাই না, উনি অনেক জ্ঞানী ব্যক্তি, আমি উত্তরটা দিতে চাচ্ছি না। তবে এটা সত্যি, আপনার সাথে আমি একমত, এই দেশে হরতাল অবরোধ নিষিদ্ধকরণ করা হোক। কিন্তু এই হরতাল অবরোধ করিয়ে আপনি বাধ্য করছেন বা করছেন না, বা তার টার্গেটে করছে যে নির্যাতন নিপীড়নের কথা বলছেন আপনি। প্রতিটি দল, আমি বিশ্বাস করে, বিশেষ করে আওয়ামী লীগ গত 6-7 বছরে যেটা করেছেন অমার্জনীয়। মির্জা ফখরুল একটি দলের মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, তার নামে যেই মিথ্যা এতগুলো মামলা দেওয়া হয়েছে, আপনি যদি, যেহেতু সুপ্রিম কোর্টে আপনি আইন বিশেষজ্ঞ বা ওখানে আইন নিয়ে প্র্যাকটিস করেন, আইনের প্র্যাকটিস করেন, আপনি জানবেন একজন মহাসচিব একটি দলের, তার বিরুদ্ধে ওই গাড়ি পোড়ানো,
ককটেল পোড়ানো, গাড়ি মানুষ হত্যা করা, এই মামলা হতে পারে না। এটা একটা হরতালের কারণে হয়েছে, কারা করেছে সেটাও আমরা জানি, কারা রেল লাইন উপড়াইছে যেটা বললেন আপনি, কারা মানুষ হত্যা করেছে, বাস পড়েছে সেটাও আমরা জানি। কাদের স্বার্থে? যাদের স্বার্থে করা হচ্ছে তারা দেশদ্রোহী, এবং তাদেরকে আমরা খুব অহংকারের সাথে বলবো যে আপনারা আজকে তাদেরকে কিছুটা হলেও অ্যালার্ট করাইছেন, যেটা 1972 থেকে 75 পর্যন্ত আপনাদের সুযোগ ছিল, করেন নেই, আজকে করছেন। তাদেরকে অ্যালার্ট করানো, তারা এই দেশে রাজনীতি করবে, এটা একটা দেশদ্রোহিতার শামিল। তারা যেইভাবে আমাদের সমাজকে, দেশকে, মানুষকে, আমাদের স্বাধীনতাকে, স্বাধীনতা বিরোধী বক্তব্যকে, স্বাধীনতা বিরোধীর সময়, স্বাধীনতার সময় মানবতা বিরোধী এত সব অপকর্ম করেছে, তাদেরকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আর কাদেরকে হত্যা করা হয়েছে স্বাধীনতার পরে? সেখানেও কিছু হত্যাযোগ্য হয়েছে, সামান্য হইলেও হয়েছে, কিন্তু উচিত ছিল ওই দেশদ্রোহীদেরকে তখনই নির্মূল করে ফেলা। আপনারাও পারেননি, কেউই পারেনি। আজকে কিছুটা করছেন, এতে করে আমরা কলঙ্ক মুক্ত হচ্ছি, কিন্তু এই দলকে আপনারা আর সুযোগ পাবেন না নিষিদ্ধকরণ, অথবা তাদেরকে শাস্তি যখনই হবে দিতে পারবেন। কারণ এই প্রজন্মের যারা জামায়াত করে তাদেরকে কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। তাদের যা কলঙ্ক ছিল তাদেরকে আপনারাই সাহায্য করছেন মুছে ফেলতে, তারা আরো শক্তিশালী হবে। আর বিএনপিকে যেভাবে কোণঠাসা করছেন, বিএনপির ভিতরে প্রগতিশীল অনেক রয়েছে, কোণঠাসা করছেন, একসময় সাম্প্রদায়িকদের হাতে এই যারা বাংলাদেশের সমস্ত যে সমস্ত টেরোরিজম করছে তাদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এই প্রশ্রয়টা কিভাবে দিচ্ছেন আজকে হয়তো সময় কতটুকু আমি জানি না, এইটা অনেক বড় ইতিহাস। আপনার সাথে আপনি একদিন ডাকেন আপনার চেম্বারে, আই উইল শেয়ার উইথ ইউ, বিকজ আপনার মন, চিন্তা, চেতনা, দর্শন এর সাথে আমাদের অনেকেরই যথেষ্ট মিল আছে। এই দেশটা আমাদের সকলের, আমাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টায় এখনো সময় আছে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকে সেই সকল দায়িত্ব, যেরকম আপনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন, আমিও তার কাছে আবেদন করছি। তিনি যখন ছাত্র রাজনীতি করেন, ইডেনের ভিপি হন, আমার একটা বিশাল সক্রিয় ভূমিকা ছিল সেখানে। সুতরাং তার প্রতি আমি বিনীত অনুরোধ করব, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে এদেশকে ভালোবেসে যারা এ দেশটাকে সৃষ্টি করেছেন, তাদের সকলের সমন্বয়ে আপনি দেশটাকে সুন্দরভাবে গড়েন। আর বিএনপিকে ক্র্যাশ করতে হবে, নির্যাতন নিপীড়ন করে লক্ষ লক্ষ নেতার বিরুদ্ধে মামলা করতে হবে, এটা সঠিক নয়। আমি চাঁদপুরে বিএনপির 15 বছর প্রেসিডেন্ট ছিলাম, আমি একটি মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে করতে দেইনি, বা আওয়ামী লীগরাও কখনো আমার বিরুদ্ধে একটি মামলা করেনি। দ্যাট শুড বি দ্য এক্সাম্পল, চাঁদপুর শুড বি দ্য এক্সাম্পল। যদি জানতে চান খুঁজে দেখতে পারেন যে 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত বা 6 সাল পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টা মামলা হতো, 2-1টা। ছাত্রদল, যুব দল বা ছাত্রলীগ, যুবলীগ ঝগড়াঝাটি করতো, আমরা ডিসির কাছে যেতাম, যে বলতে একটা কমিটি করেন। প্রথম দিকে আউয়াল ভাইকে আমি বানাতাম, উনি নিষ্পত্তিকরণের জন্য ওনাকে সভাপতি বানালাম, আর দুই পক্ষের উকিল আপনারা বসে মামলা ফয়সলা করে দেন। মামলা হয়নি, গড়ায়নি, কারণ ওরা সব আমাদেরই সন্তান, ভুল করতে পারে, তাদেরকে আমরা শাসন করতে পারি। কিন্তু কথায় কথায় মামলা দিয়ে জেলে ধরবো, জেলে পুরবো, জেলখানা কোনো তাদের গন্তব্যস্থান নয়। জেলখানা কাদের গন্তব্যস্থান? যারা দেশদ্রোহী। জেল তাদেরও সব এই সরকারের জানা আছে, কিন্তু তারা পারবেন না কেন? 1956 সালে এই দলের যখন সৃষ্টি হয়, তাদের মদতকারী কারা, কারা সৃষ্টি করেছেন উনিও জানেন, আপনিও জানেন, আমিও জানি। সুতরাং তাদেরকে আপনি অসন্তুষ্ট করতে পারবেন না। যতটুকু করেছেন ইটস এনাফ, আর হয়তো কিছু 2-4টা শাস্তি হবে, ইটস এনাফ। এরপরে আপনারা তাদেরকে টাচও করতে পারবেন না। তার দুটা কারণ, বাংলাদেশের 43% লিকুইডিটি মানি তাদের হাতে, অর্থ, যেটা মূল একটা দলের জন্য, দল পরিচালনার জন্য অর্থ একটা বিশাল ব্যাপার। তাদের সম্পূর্ণ অর্থ তাদের কন্ট্রোলে আছে, এবং তারা খুব সৎ, এবং খুব তাদের যে সংগঠন যেটা, সেটা যে নিয়ম কানুন আছে অনেক সুন্দর। যেহেতু তারা আমাদের আতাত করা পার্টি ছিল, উদাহরণই বলি, আমার জামাতের আমির চাঁদপুরকে আমি ইলেকশনের সময় কিছু টাকা দিলাম, যে আপনি খরচ টরচ আছে, এই টাকাটা নেন। উনি নির্বাচন শেষ হলো, উনি আমাকে, আমি দিয়েছিলাম বোধহয় 3 লাখ টাকা, উনি আমাকে 2,46,000 বা 48,000 বা 56,000 কত টাকা আমি জানি না, তো বেশ কিছু টাকা সহকারে সব কাজের বর্ণনা দিয়ে ভাউচার দিয়ে দিয়েছেন। আই গট এ শক অফ মাই লাইফ। আর আমার নেতাদেরকে আমি যা দিছি তার 80% লুটপাট করে খেয়ে ফেলছে। সো
দ্যাটস দ্য স্পিরিট। সো ওদের সাংগঠনিক জিনিসটা অনেক স্ট্রং হচ্ছে। তাদেরকে একলে শিক্ষার দিকে নিয়ে যান, বলেন কালকে যে 71 সালে যা করেছি সব ভুল করেছি, আমরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। আমরা একটা দল করি, আমাদের সুসংগঠিত দল, আমাদের ইসলামিক মূল্যবোধের দল, আমরা রাজনীতি করতে চাই, আমাদেরকে অধিকার দেন। আর যদি তাদেরকে আপনি কোনো কারণে নিষিদ্ধ করতে চান, পারবেন না। চেষ্টা করে দেখেন, ইউ উইল নট বি এবল টু ডু ইট। অ্যাডভোকেট রেজাউল করিম। না, এখানে সুলতান ভাইয়ের অনেক কথার সঙ্গে আমি একমত, কিন্তু মৌলিক কিছু বিষয় আছে। দেখবেন, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তার ছেলেরা কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িকতা বিরোধী একটা সেমিনারে আসছিলেন। সেখানে টেলিভিশন এবং প্রিন্টিং মিডিয়ায় ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমার বাবার সন্তান আমরা একজনও জামাত করি না, আমাদেরকে কোনোদিন মাদ্রাসা শিক্ষাও নেননি, এবং জামাতিরা যারা আমার বাবার নাম ব্যবহার করে এখানে রাজনীতি করে, পাকিস্তানেও কিন্তু তাদের ন্যূনতম ঠাইয়ের জায়গা নেই। সে একটা জিনিস। আর একটা জিনিস হলো, আপনি যেটা বলছেন যে বিএনপিকে বিভিন্ন টর্চার করে যে জায়গাটা, বিএনপি টর্চার করা, বিএনপির নেতাদের বিরুদ্ধে, মির্জা ফখরুলের বিরুদ্ধে এই যে ফেন্সি মামলা করা, বিভিন্ন হয়রানি করা, ডেফিনেটলি এটা কোনোভাবে ডিফেন্ড করার মতো কোনো জায়গা না। কিন্তু আইন অঙ্গনের একটি বিষয় আছে, সেটা হলো যে আপনি যদি একটা ঘটনা ঘটাবার হুকুম দেন, সেই হুকুমের দায় দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে। আপনি যদি আমার জায়গা থেকে আমি হুকুম দেই যে যেখানে যা আছে গাড়ি টাড়ি পুড়িয়ে ফেলো, তাহলে কিন্তু হাউ ইউ আর শিওর দ্যাট উনি এটাকে অর্ডার দিয়েছেন? আমি এইটা বলে বলছি না, পার্টিকুলার এটা অনেক জায়গায় হুকুম আছে না। যেমন একটা বক্তৃতা উনি দিলেন, বললেন যে কয়েকটা গাড়ি পোড়ালেই হবে না, তার মানে হলো কি গাড়ি পোড়াও, আরো কিছু করতে হবে। আমি বলছি যে রাজনীতির এই অবক্ষয়ের জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আবার মির্জা ফখরুলের বিরুদ্ধে একটা মামলা করে সে ময়লার গাড়ি পুড়িয়ে, সেটা যেমন বিশ্বাসযোগ্য না। কালচারটা ডেভেলপ করছে কিভাবে, সাবের হোসেন চৌধুরী সে বলে বড় একটা গামলা চুরি করছিল, যেটা উনি গায়ে দেন পাঞ্জাবি, তা পাঞ্জাবির পকেটে অত বড় গামলা ধরার মতো কোনো সুযোগ ছিল বলে কোনো লোক বিশ্বাস করে না। এই যে জায়গাটা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মিথ্যা মামলা দিয়ে কাউকেই কখনো রাজনীতি দেবেন। আর একটা কথা আপনি বলছেন যে 72 এর পরে, বিশেষ করে আমাদের স্বাধীনতার পরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা। সুলতান ভাই, আপনি হয়তো জানেন, আপনি ভুলে গেছেন কিনা জানি না, বঙ্গবন্ধু কিন্তু 72তেই কোলাবরেটরস অর্ডিন্যান্স করে, ট্রাইব্যুনাল করে এদের বিচারের ব্যবস্থা শুরু করেছিল। 37,000কে গ্রেপ্তার করা হয়েছিল। অনেকের কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, কারো কারো মৃত্যুদণ্ড হয়েছিল। চিকন আলীর মৃত্যুদণ্ডতে এক্সিকিউট হয়েছিল। বঙ্গবন্ধুকে 75-এর 15 আগস্ট হত্যা করা হলো, 31শে ডিসেম্বর জেলখানা থেকে সবাইকে ছেড়ে দেওয়া হলো। তখন কিন্তু বঙ্গবন্ধু বেঁচে নাই। তারপরে কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় ডেভেলপ করলো। শাহ আজিজ এদেশের প্রধানমন্ত্রী হলেন, গোলাম আজম ফিরে আসলেন, এবং জামাত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল করার সুযোগ পাওয়া শুধু না, বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে তারা গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন। তোফায়েল সাহেবের একটা কষ্টের বর্ণনা শুনছিলাম, শেষ করতে হবে। আমি বলছি যে ফেরিতে উনি যে প্রিজন ভ্যানে ওনাকে এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন তোফায়েল সাহেব শুনতেছেন যে কি যেন হুইসেলের শব্দ, ওই যে বড় বড় গাড়ি যায় যখন, বলে এখানে কি মন্ত্রীরা কেউ যাচ্ছে কিনা, বলে হ্যাঁ নিজামী সাহেব যাচ্ছেন মন্ত্রী, ওনার প্রোটেকশনের গাড়ির শব্দ টের পাচ্ছেন। বাংলাদেশে এই অবস্থাটাও কিন্তু আমরাই কিন্তু তাদেরকে ফুলে ফলে সুশোভিত হওয়ার সুযোগ দিয়েছি। এই জন্য বলছি যে অমিত সম্ভাবনার বাংলাদেশের উজ্জ্বল আলোকবর্তিকা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আসুন এই যুদ্ধ অপরাধীদের বাদ দিয়ে, সকলে মিলে দুর্নীতিবাজদের বাদ দিয়ে, মাসেলসম্যানদের বাদ দিয়ে রাজনীতিকে আমরা একটা পরিমার্জিত জায়গায় নিয়ে আসি। খুব সুন্দর। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে। ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে সেসব পেজ হচ্ছে, সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার। বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার এস এস সুলতান এবং অ্যাডভোকেট সমর রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনীতির চালচিত্র আমাদের কম বেশি সবারই জানা, এবং যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশ চর্চা করছে, এটি আসলে কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি নয়। যদিও প্রধান দুটো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশ্লিষ্ট দুজন এই অনুষ্ঠানে কথা বলছিলেন, তারা কেউ কখনো নেতা ছিলেন, কেউ সমর্থক ছিলেন, কেউ একটি পেশাজীবী সংগঠনের নেতা। যেভাবে আমরা দেখি না কেন, দুটো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কম বেশি সম্পর্ক আছে, এবং তারা এই বিজয়ের মাসের প্রথম দিনে কথা বলছিলেন অত্যন্ত খোলামেলাভাবে, মুক্ত মনে। ঠিক এই চিত্রটা যদি বাংলাদেশের রাজনীতিতে থাকতো, যেভাবে তারা কথা বললেন, যেভাবে সমালোচনা করেছেন, বিতর্ক করেছেন, ভিন্নমত পোষণ করেছেন, কিন্তু যেভাবে কথা বলেছেন, একজন একজনের কথা মেনে নিয়েছেন, ভিন্নমত পোষণ করেছেন, এটি থাকলেও আমরা অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম, বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমরা দুর্নীতিমুক্ত রাজনীতি চাই, আমরা সন্ত্রাস মুক্ত রাজনীতি চাই, আমরা স্বাধীনতা বিরোধীদের
মুক্ত রাজনীতি চাই, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা। আর এই আকাঙ্ক্ষার সঙ্গে যেটি যুক্ত হতে পারে সেটি হচ্ছে যে এই বিজয়ের মাসটি আমরা কেন সবাই মিলে, যে 7.5 কোটি মানুষ একসঙ্গে হয়ে, মুষ্টিমেয় কিছু মানুষ বাদ দিয়ে যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, সেই মানুষরা কেন একত্রে একসঙ্গে তাদের সেই বিজয়ের গৌরব গাথা স্মরণ করতে পারবে না, বিজয় দিবস উদযাপন করতে পারবে না, একসঙ্গে আনন্দ করতে পারবে না? না পারার ব্যর্থতারা প্রধানত রাজনৈতিক নেতৃত্বের, যারা এখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে। কিন্তু এটি আসলে কোনো গণতান্ত্রিক দেশের, এটি স্বাধীন দেশের জন্য কাম্য হতে পারে না। যদি আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি, যদি আমরা বিজয় দিবসকে সম্মান করি, স্বাধীনতাকে সম্মান করি, গোটা বাঙালি জাতি, এদেশের প্রতিটি মানুষ একসঙ্গে হাতে হাত ধরাধরি করে কিন্তু বিজয় দিবসটা উদযাপন করতে হবে, আনন্দটা করতে হবে, এবং সেটি করতে পারতে হবে, আমাদের শিখতে হবে, শেখাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।